আচ্ছা, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বৃত্তীয় গতি বলতে কি বোঝায়। বৃত্তীয় গতি সম্পর্কে আজকে আমরা জানব। সেটা হচ্ছে যে নামটা দেখলেই বোঝা যাচ্ছে যে বৃত্তীয় গতি মানে নিশ্চয়ই বৃত্তাকারে হবে ব্যাপারটা। এবার ধরে নিচ্ছি যে আমি একটা ঢিলকে গোল করে ঘোরাচ্ছি, এরকম এরকম আমার আমার হয়তো হাতে একটা সুতো রয়েছে, সেটা দিয়ে আমি একটা ঢিলকে ঘোরাচ্ছি। তাহলে কি হবে, আমি এই গতিটাকে বলবো বৃত্তীয় গতি, কারণ এটাতে আমি দেখতে পাচ্ছি যে এটা একটা বিন্দুকে কেন্দ্র করে, মানে যেটা হচ্ছে আমার এইখানে কেন্দ্র, ঘুরছে। ঠিক আছে, অর্থাৎ একটা বৃত্তাকার পথে ঘুরছে, এটাকে আমরা বলবো বৃত্তীয় গতি। এর আগে আমরা চলগতি সম্পর্কে আলোচনা করেছিলাম, চলন গতি মানে যেটাতে আমি শুধুমাত্র একটা রেখা বরাবর গতি হচ্ছিল, সরলরেখা বরাবর। কিন্তু এখন আমি এই বৃত্তাকারে আবর্তনগুলোকে দেখব, মানে আবর্তন মানে ঘোড়াটাকে। ঠিক আছে, এটার সংজ্ঞা যদি বলে যে বৃত্তীয় গতি কি, যদি জিজ্ঞেস করে, তাহলে আমি বলবো বৃত্তীয় গতি হচ্ছে কোনো কণা কোনো বিন্দুকে কেন্দ্র করে, যেমন আমি আমার হাতটা এখানে আছে, এই কেন্দ্রটাতে তো আমার হাতটা থাকবে, আমি হাতে করে ধরে রয়েছি আর ঢিলটাকে ঘোরাচ্ছি, তাহলে আমার কেন্দ্র হচ্ছে অ্যাকচুয়ালি এই হাতটা। এই কোনো কণা কোনো বিন্দুকে কেন্দ্র করে যদি বৃত্তাকার পথে গতিশীল হয়, তবে ওই কণার গতিকে বৃত্তীয় গতি বা ঘূর্ণন গতি বলা হবে। ঠিক আছে, এটা যদি আমাকে সংজ্ঞা জিজ্ঞেস করে। এইবার আরও কিছু জিনিস আমাকে এই আবর্তন গতি বা বৃত্তীয় গতির ক্ষেত্রে জানতে হবে। যেটা হচ্ছে, আচ্ছা আমি ধরে নিই হয়তো একটা এরকম একটা খুঁটি পোতা আছে। ঠিক আছে, এই খুঁটি পোতা আছে, খুঁটি থেকে একটা সুতো দিয়ে কোনো একটা পশু বাঁধা আছে ধরে নিচ্ছি। ঠিক আছে, আমি একটা জাস্ট বোঝার মতো করে আঁকছি, কোনো একটা পশু হয়তো বাঁধা আছে, সুতো দিয়ে বাঁধা আছে, মানে দড়ি দিয়ে অ্যাকচুয়ালি দিয়ে। এবার এবার এই এটা যদি এখানটায় যদি ধরে নিচ্ছে আমার চারদিকটা ফাঁকাই রয়েছে, মাঝখানে খুঁটি দিয়ে বাঁধা আছে, তাহলে কি হবে, এই এই পশুটা তো এই খুঁটিটাকে কেন্দ্র করে যে কোনো দিকে ঘুরতে পারে, তাই তো? কিন্তু ঘুরতে পারে যে, মানে সেটা যদি একটা গরু বা কুকুর যাই হয়, সে কিন্তু গোল করে এই খুঁটিটার চারদিকে ঘুরতে পারবে। মানে আমি যদি উপর থেকে দেখি, এই ওপরে এইখান থেকে যদি আমি চোখ দিয়ে দেখি, তাহলে আমি কি দেখতে পাবো, তাহলে আমি দেখতে পাবো যে অ্যাকচুয়ালি একটা কেন্দ্রবিন্দুতে রয়েছে হচ্ছে এই খুঁটিটা, আর পশুটা চারদিকে বৃত্তাকার পথে ঘুরতে পারে সেই খুঁটিটাকে কেন্দ্র করে। এবার কিন্তু এই পশুটা যে তলটাতে ঘুরতে পারে, অর্থাৎ আমি যদি মাঠে পোতা থাকে খুঁটিটা, তাহলে পশুটা ওই মাঠটা যে তলে রয়েছে সেই তলে ঘুরতে পারে। সেই তলটাকে বলবো, মানে যে তলটাতে ঘূর্ণনটা হচ্ছে সেই তলটাকে বলবো আমি হচ্ছে ঘূর্ণন তল। মানে এক্ষেত্রে আমার সেটা হবে মাঠটা, কারণ মাঠের মধ্যেই তো গোল করে ঘুরতে পারবে। আর এই ঘূর্ণনের যে কেন্দ্রটা রয়েছে সেখান দিয়ে যদি আমি এই ঘূর্ণন তলের উপর একটা লম্ব টানি, মানে আমি এইখানটায় তো আমার ঘূর্ণন কেন্দ্র, এই এই ঘূর্ণন কেন্দ্র থেকে আমি একটা লম্ব টানলাম এই মাঠের তলের সাথে লম্বটা, তাহলে এই লম্বটা হবে হচ্ছে আমার ঘূর্ণন অক্ষ, মানে যে অক্ষটাকে মানে যে অক্ষর চারদিকে ঘুরছে অ্যাকচুয়ালি, মানে এটা একটা কাল্পনিক, মানে কি বলবো, এটা একটা কাল্পনিক সরলরেখা যেটা চারদিকে ঘুরছে। ঠিক আছে, এবার এটা যদি একটা পোলের সাথে বাঁধা থাকতো তাহলে বোঝা যেত, মানে পোলটাই হয়ে যেত অ্যাকচুয়ালি অক্ষটা, মানে বুঝতে সুবিধা হতো। এটা ছোট আছে বলে অতটা হয়তো অক্ষর মতো মনে হচ্ছে না, কিন্তু এটা আমি কল্পনা করে নিতে পারি যে এটা চারদিকে ঘুরবে। ঠিক আছে, আর যে সুতোটা দিয়ে বাঁধা আছে, অর্থাৎ একটা তো ডিস্টেন্সে এই সুতোটার জন্য একটা লিমিট রয়েছে, যে ও তো যত দূরে খুশি যেতে পারবে না, একটা নির্দিষ্ট লিমিট অবধি যেতে পারবে দড়িটা বা সুতোটা যেটা দিয়ে বাঁধা আছে সেটা অবধি। তাহলে এইটাকে আমি বলবো, মানে এটার যে রেডিয়াসটা হবে, মানে আমার যে ব্যাসার্ধ হবে, সেটাকে আমি বলবো ব্যাসার্ধ ভেক্টর। মানে এই রেডিয়াসটাকে আমি বলবো, মানে এই সুতোর রেডিয়াস বা এটার ক্ষেত্রে এই দড়িটার রেডিয়াস, সেটাকে আমি বলবো ব্যাসার্ধ ভেক্টর বা দূরক। ঠিক আছে, ঠিক আছে, এবার আমাকে একটা জিনিস দেখতে হবে যে এই, মানে আমি এটা উপর থেকে দেখলে আমি দেখতে পাচ্ছিলাম যে পশুটা এই গোল করে এই চারদিকে ঘুরতে পারে। এইবার আমাকে পশুটার অবস্থান মাঠে কোথায় আছে বোঝাতে গেলে আমি আগে কি করতাম, আগে আমি ধরে নিচ্ছি হয়তো পশুটা এইখানটায় রয়েছে। ঠিক আছে, তো
পশুটা আগে থাকলে আমি কি বলতাম, আমাকে আগে আমি ইউজ করতাম হচ্ছে এক্স ওয়াই স্থানাঙ্ক, তাই তো। যে আমি বলতাম একটা স্থানাঙ্ক বানালাম, বানিয়ে আমি এর স্থানাঙ্ক বলতাম যে এটার হয়তো একটা সামথিং, এক্সটা নেগেটিভ হবে, ওয়াইটা পজিটিভ হবে, -1, 5 এরকম সামথিং একটা হয়তো স্থানাঙ্ক দিয়ে আমি বোঝাতে পারতাম। কিন্তু এখন আমি এটাকে একটা কৌণিক স্থানাঙ্ক দিয়ে বোঝাবো। কি করে? আমি এখন এটাকে কৌণিক স্থানাঙ্ক দিয়ে বোঝাবো। কীরকম? যে এইটা এইখানে আমি যেটা আগে এক্স অক্ষর মতো ভাবতাম সেটার সাথে এ কতটা কোণে রয়েছে সেটা আমি বলবো থিটা, আর এর যে ব্যাসার্ধ ভেক্টরটা রয়েছে মানে রেডিয়াসটা সেটা হচ্ছে আর। তার মানে আমি শুধু আর আর থিটাটা যদি বলে দিই তাহলেই আমি তার কিন্তু মানে অবস্থানটা বলে দিতে পারবো। কেন না, আর বলে দেওয়ার মানে হচ্ছে কতটা দূরে রয়েছে এই পয়েন্টটা থেকে, কেন্দ্র থেকে কতটা দূরে রয়েছে সেটা আমি বলে দিলাম। কিন্তু হয়তো আমি বললাম যে আর এর মান 10, এবার 10 এইদিকেও হতে পারে, এইখানেও হতে পারে 10, এইখানেও 10 দূরত্বে হতে পারে, এইখানেও 10 দূরত্বে হতে পারে, এগুলো সবই 10 একক দূরে রয়েছে। কিন্তু আমি যখন কোণটা বলে দিচ্ছি তাহলে তখন কিন্তু মানে আমি একদম অ্যাকুরেট পজিশনটা বুঝে গেলাম, কারণ এটা হয়তো আমার 5 দূরে এবং 3 ডিগ্রি কোণে, তখন আমি দেখলাম এইখানটায় আসছে, মানে আমি একদম কোণটা বুঝে গেলাম। অর্থাৎ এক্ষেত্রে আমাকে আর কমা থিটা এই দুটো কোঅর্ডিনেট দিয়ে বোঝালাম। এখানে আমি এক্স ওয়াই দিয়ে বোঝাচ্ছিলাম, এখন আমি আর থিটা দিয়ে বোঝাবো। ঠিক আছে, এটাকে আমি কৌণিক স্থানাঙ্ক বলা হয়। এবার কৌণিক স্থানাঙ্কটা কি কাজে লাগে? কৌণিক স্থানাঙ্কর ক্ষেত্রে একটা জিনিস আমার মাথায় রাখতে হবে, যখন এই কোণটা মানে আমি এই যে অক্ষটার সাথে এই অক্ষটার সাথে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে বামাবর্তী, মানে বাম দিকে ঘুরবে, সেইভাবে যদি আমি মাপি কোণটা, মানে কোণটাই উপরের দিকে গেছে মানে অ্যাকচুয়ালি অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে, এই দিকে ঘুরছে, তখন আমি বলবো সেটাকে অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় মানে বামাবর্তী, তখন আমি বলবো কোণটাকে ধনাত্মক, মানে আমি থিটার মানটা বলবো ধনাত্মক, মানে আমি বলবো +3 ডিগ্রি। আর যদি ক্লকওয়াইজ হয় তাহলে আমি বলবো থিটার মানটা নেগেটিভ। মানে আমি যদি বলতাম -3 ডিগ্রি তাহলে আমায় বোঝাতো আর এ -3 যদি এই কোণটা হয় তাহলে এইখানটায় আছে, +3 বললে এই দিকে হবে, ক্লকওয়াইজ যাবো এক অক্ষটা থেকে, -3 বললে এই দিকে আসবো। ঠিক আছে, মানে ওইভাবে আমি সাইনটা বলে দেওয়ার মাধ্যমে অবস্থানটা ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো। ঠিক আছে, এইবার আগে আমার যেমন চলন গতি যখন ছিল তখন আমি একটা বলেছিলাম যে আমার সরণ ছিল যে প্রাথমিক অবস্থান আর চূড়ান্ত অবস্থানের মধ্যে ডিস্টেন্সটা। এইবার আমি বলবো কৌণিক সরণ বলতে কি বোঝায়। কৌণিক সরণ বলতে কি বোঝায়? কৌণিক সরণ কিছু না, আগে যেরকম ছিল এক, শুধু এক্ষেত্রে আমি কোণ করে বলবো ব্যাপারটা। কোণ করে কি করে বলবো, যে আগে আমার প্রাথমিক অবস্থান আর চূড়ান্ত অবস্থান ছিল, ঠিক আছে, এখন আমি ধরে নিই আমার প্রাথমিক অবস্থান এইখানে রয়েছে বৃত্তটার উপর, তারপর আমি কিছুক্ষণ পর বৃত্ত বরাবর গিয়ে এইখানে এলাম, ঠিক আছে, তাহলে আমার কৌণিক সরণ হচ্ছে প্রাথমিক এই চূড়ান্ত মাইনাস প্রাথমিক কোণ। মানে আমার প্রাথমিক কোণ কত ছিল, আমি ধরে নিচ্ছি যদি এটা আমার প্রাথমিক কোণ হয় সেটা আমি যদি বলি যে θ1, আর চূড়ান্ত কোণটা হলো হয়তো আমার θ2, তাহলে আমার কৌণিক সরণ হচ্ছে চূড়ান্ত মাইনাস প্রাথমিক কোণ, মানে এই অন্তরটা কতটা কোণ রয়েছে, মানে এই কোণটা, মানে এই কোণটা আমায় বার করতে বলছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কৌণিক সরণ। এটা যদি সংজ্ঞা জিজ্ঞেস করে কি বলবো, কোনো ঘূর্ণনশীল কণার প্রাথমিক ও অন্তিম অবস্থান দুটি গতিপথটির কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কণাটি কৌণিক সরণ বলা হয়। তাহলে এক্ষেত্রে আমাকে যদি কৌণিক সরণ বলতে হয় সেটা থিটা দিয়ে বোঝানো হয়, সেটা আমি বলবো θ2 মাইনাস θ1। ঠিক আছে, এটাই হয়ে যাবে আমার কৌণিক সরণ এই অংশটা। এইবার
একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, কোণের পরিমাপটা কি করে করা হয়। ঠিক আছে, কোণের পরিমাপ কি করে করা হয়। সাধারণত আমরা সবসময় ডিগ্রি দিয়ে বলি, তাই তো, আমরা সবসময় ডিগ্রিতে বলি কোণগুলো, কিন্তু আমরা এখানে একটা দেখব যে আরেকটাও পদ্ধতি আছে কোণ মাপার। সেটা হচ্ছে যে কোন একটা কোণ যখন আমরা মাপি, সেটা হচ্ছে বৃত্তচাপ, মানে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, এইভাবেও কোণের পরিমাপ করা হয়। ঠিক আছে, বৃত্তচাপ ও ব্যাসার্ধর অনুপাত দিয়েও কোণের পরিমাপ করা হয়। কীরকম, মানে বৃত্তচাপ বলতে আমি যদি এটা একটা বৃত্ত হয় আর ব্যাসার্ধ যদি এইটা হয়, তাহলে আমার এইটা হচ্ছে বৃত্তচাপ, মানে আমি ধরে নিচ্ছি এইটুকু টুকরো নেব, আমি ধরে নিচ্ছি এইটুকু টুকরো কতটা কোণ তৈরি করছে জানতে চাই। তাহলে এইটুকু টুকরোর কতটা কোণ তৈরি করছে জানার জন্য আমি এইটুকু বৃত্তচাপের দৈর্ঘ্যটা মাপবো প্রথমে, মানে এই বরাবর একটা সুতো রেখে মাপলাম। আর ব্যাসার্ধটা আমি জানি যে আমি বৃত্তচাপটার সাথে ব্যাসার্ধটার অনুপাত করলে যেটা পাবো সেটা হচ্ছে আমার এই কোণটা। এইভাবেও আমি মাপতে পারি। এইভাবে এইটা থেকে একটা কোণের যে এককের একটা সংজ্ঞা পাওয়া যায়, সেটা হচ্ছে রেডিয়ান। যে রেডিয়ানের সংজ্ঞাটা হচ্ছে যে যদি আমার ব্যাসার্ধর সমান হয়, মানে আমি যদি যেটা ব্যাসার্ধ ততটাই বৃত্তচাপ নিই, তাহলে এটা কত হবে, 1 হবে। কারণ আমি যদি যতটা ব্যাসার্ধ ঠিক ততটাই লেন্থ এই দিকে গেলাম, মানে এটা ধরে নিচ্ছি 5 মিটার, তাহলে আমি বৃত্তের পরিধি বরাবর 5 মিটার গেলাম, তাহলে আমার কি হবে, উপরেও 5 নিচেও 5, তাহলে আমার 1 পাবো। সেটা হচ্ছে 1 রেডিয়ান, মানে ব্যাসার্ধের সমান বৃত্তচাপ যে কোণ তৈরি করে সেটাকে বলা হয় 1 রেডিয়ান। এইভাবে কোণটা মাপা হয় রেডিয়ানের ক্ষেত্রে, মানে ব্যাসার্ধটা সমান সমান বৃত্তচাপ নিলে সেটা যে কোণটা তৈরি করবে। আর রেডিয়ানের সাথে যদি আমাকে জিজ্ঞেস করে যে আমাদের ডিগ্রির কি সম্পর্ক, তাহলে আমি বলবো যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। পাই মানে হচ্ছে 3.14 করে যেটা আসে, পাই রেডিয়ান। ঠিক আছে, তার মানে 1 ডিগ্রি সমান আমি কত যদি জিজ্ঞেস করে, আমি সিম্পলি বলে দেবো পাই বাই 180 রেডিয়ান। মানে আমাকে যদি কেউ 1 ডিগ্রি কোণ বলে, তাহলে আমি বলে দেবো এত রেডিয়ান সেটার মান, মানে রেডিয়ান এককে যদি আমি করতে চাই। এইবার কোণটা আমি যখন একটু আগে যখন আমি বললাম কৌণিক সরণ মাপছিলাম, আমি বেসিক্যালি কোণ মাপছিলাম, এবং কোণ মাপছিলাম মানে অ্যাকচুয়ালি আমি এখানে কি করছি, কোণ মাপার জন্য কি করছি, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। এবার এইটারও মাত্রা হচ্ছে এল, বৃত্তচাপটা অ্যাকচুয়ালি দৈর্ঘ্য, মানে কতটা দৈর্ঘ্য পরিধি বরাবর, আর ব্যাসার্ধ তো এল হবেই, কারণ দৈর্ঘ্যের একক, দুটোই এল। তার মানে এটার কিন্তু কোনো মাত্রা নেই, দুজনেরই একক নয়, মানে অ্যাকচুয়ালি এল মানে এল মাত্রা হবে ব্যাসার্ধেরও, তার মানে এল এল ক্যান্সেল হয়ে যাবে, তার মানে কোণের কিন্তু কোনো মাত্রা থাকবে না। তার মানে কৌণিক সরণেরও, কারণ কৌণিক সরণ তো অ্যাকচুয়ালি কোণটাই বোঝাচ্ছিল কতটা কোণ সরেছে, তার মানে কৌণিক সরণের মাত্রা নেই, এবং এটাকে রেডিয়ানে মাপা হয়। কৌণিক সরণের মাত্রা নেই, কারণ ওটা কোণ বেসিক্যালি, আর এটা রেডিয়ানে মাপা হয়। এটা আমাকে মনে রাখতে হবে। আমি ডিগ্রিতেও মাপতে পারি, অসুবিধা নেই কিছু, কিন্তু সাধারণত মাপা হয় হচ্ছে রেডিয়ানে। এইবার আমাদেরকে দুটো জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে মেরু ভেক্টর আর অক্ষীয় ভেক্টর বলতে কি বোঝায়। মেরু ভেক্টর আর অক্ষীয় ভেক্টর বলতে কি বোঝায়। এটা কেন এলো হট করে? প্রথম কথা যে আমি এর আগে দেখেছিলাম যখন চলনের ক্ষেত্রে আমি সরণ বলেছিলাম যে একটা ভেক্টর রাশি, তাই তো, কারণ প্রাথমিক থেকে চূড়ান্তর দিকে একটা অ্যারো দিয়ে আমরা সেটা বুঝিয়েছিলাম, যদি এটা প্রাথমিক হয় এটা চূড়ান্ত হয়, তাহলে আমি একটা অ্যারো দিয়ে বুঝিয়েছিলাম যে এটা একটা ভেক্টর রাশি, যেটার একটা দিক রয়েছে, মানে প্রাথমিক থেকে চূড়ান্তর দিকে। এবার সেইভাবেই কৌণিক ভেক্টরটাও কিন্তু অ্যাকচুয়ালি কৌণিক সরণটাও হচ্ছে ভেক্টর রাশি, কৌণিক সরণটাও ভেক্টর রাশি, কিন্তু এইখানে দু ধরনের ভেক্টর হয়, মানে অ্যাকচুয়ালি আমাদের
কৌণিক সরণটার ক্ষেত্রে কি করে আমি দিকটা বলবো সেটা এখন বোঝার জন্য আমি এই দুটো ফ্যাক্টর দেখব। রৈখিকের ক্ষেত্রে মানে চলনের ক্ষেত্রে আমি যখন দেখেছিলাম যে সরলরেখা বরাবর যখন যাচ্ছিল, তখন আমি যেগুলো বলেছিলাম যে বেগ, রৈখিক ত্বরণ, রৈখিক ভরবেগ, এগুলো ভেক্টর বলেছিলাম, কারণ এগুলোর এক একটা বাস্তব দিক ছিল, তাই তো? এগুলোর এক একটা বাস্তব দিক ছিল, যে মানে আমি বেগের একটা দিক বলছিলাম, তারপর ভরবেগের একটা দিক বলছিলাম, সেগুলো সব এক একটা বাস্তব দিকে ছিল। এই ধরনের রাশিগুলোকে বলা হয় যে মেরু ভেক্টর, মানে এগুলোর বাস্তব দিক রয়েছে একটা, এবং এগুলোর যে আদি বিন্দু সেটাকে বলা হয় মেরু। মানে যেগুলোর রৈখিক সরণের ক্ষেত্রে যেগুলো দেখছিলাম, রৈখিক বেগ, তারপর রৈখিক ত্বরণ, এগুলোর একটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম একটা দিক রয়েছে বাস্তব, এবং সেটার যে শুরুর বিন্দুটা মানে আদি বিন্দু যেটা ভেক্টরের, সেটাকে আমরা বলি মেরু বা পোল, ঠিক আছে? কিন্তু এইবার কৌণিক সরণের ক্ষেত্রে একটু অন্যরকম হবে ব্যাপারগুলো। কৌণিক সরণের ক্ষেত্রে কি করে দিকটা বোঝায়? কৌণিক সরণ হয়, এবার সরণ হচ্ছে মানেই আমরা একটু একটু করে বুঝতে পারবো যে তার মানে বেগও থাকবে, মানে এটা মানে রৈখিক সরণ হচ্ছিল অ্যাকচুয়ালি। আরও অনেক কিছু হতে পারে, ভরবেগও হতে পারে, আরও অনেক আছে, বল আছে। এবার এটার ক্ষেত্রে কৌণিক সরণ তার মানে কৌণিক বেগ, এগুলো হবে আরও, সেগুলো আমরা এরপর দেখব। এইগুলো হচ্ছে এগুলোর কোনো রকম বাস্তব মানে দিক ওইভাবে বলা হয় না, এইগুলোর একটা বলা হয় বাস্তব অক্ষ রয়েছে, এগুলোর বলা হয় একটা বাস্তব অক্ষ রয়েছে, ঠিক আছে? মানে যেটা আমরা সেই তলটার সাথে লম্ব করে টেনেছিলাম, মানে কাল্পনিকভাবে যে অক্ষটার চারদিকে এরা ঘুরছিল, এই ঘূর্ণন অক্ষ বরাবর এগুলোকে, এবং এইটাকে এই যে বাস্তব অক্ষটা বরাবর ঘোরে, তো যেই মানে যেটা চারদিকে ঘুরছিল, আমি বলছিলাম পোল বা সেই একটা খুঁটি পোতা আছে তার চারদিকে ঘুরছিল। এবার এই যে এটাকে ঘূর্ণন অক্ষ বলা হয়, এবং এগুলো এই ঘূর্ণন অক্ষ বরাবর এই কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এগুলোর দিক নির্ণয় করা হয়, এবং এইগুলোকে বলা হয় অক্ষীয় ভেক্টর, কারণ এগুলোর দিকগুলো সবসময় এই অক্ষ বরাবর আমরা ধরি। মানে সেগুলো আমরা কি করে অক্ষ বরাবর ধরবো, মানে কোন দিকে হবে, কোনটা কোন দিকে হবে, সেটা কি করে বুঝবো সেটা আমরা পরে দেখছি। কিন্তু যেহেতু এগুলোর একটা মাত্র বাস্তব অক্ষ রয়েছে যেটা চারদিকে ঘুরছে, সেই জন্য, কারণ ঘুরতে ঘুরতে তো কি হচ্ছে, যে ঘুরতে ঘুরতে তো ও সবসময় দিক পরিবর্তন হচ্ছে, একবার এই মুহূর্তে এই দিকে যাচ্ছে, তারপরের মুহূর্তে আবার এই দিকে যাচ্ছে, তারপরের মুহূর্তে আবার এই দিকে যাচ্ছে, অর্থাৎ এর বাস্তব কোনো দিক নেই, এর একটাই বাস্তব অক্ষ রয়েছে কেন্দ্রতে, তলটার সাথে, ঘূর্ণন তলের সাথে লম্ব, এবং সেই অক্ষটা আছে বলে এই বাস্তব অক্ষ বরাবর আমরা এই কৌণিক রাশিগুলোর দিক ধরে নিই, কৌণিক বেগ, কৌণিক সরণে, সেই জন্য এগুলোকে বলা হয় অক্ষীয় ভেক্টর, ঠিক আছে? এইবার আমি কোন দিকে হবে, মানে আমার দিকটা কোন দিকে হবে, সেটা আমি কি করে বুঝবো সেটা দেখতে হবে। দিকটা বোঝার জন্য আমাকে দেখতে হবে যে ঘোরার ক্ষেত্রে কি কি হতে পারে। প্রথম কথা হচ্ছে আমি দুটো জিনিস হতে পারে, এক হতে পারে আমি ক্লকওয়াইজ ঘুরছি, আরেক হতে পারে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি, তাই তো? এটা হচ্ছে বামাবর্তী, এটা দক্ষিণাবর্তী, ঠিক আছে? এটা বাঁ দিকে ঘুরছে বেসিক্যালি, এটা ডান দিকে ঘুরছে, ওই জন্য বামাবর্তী এবং দক্ষিণাবর্তী। এইখানে দিকটা আমি বললাম কি, দিকটা আমি মানে ওই আগের ভেক্টরগুলো যেমন যে কোনো দিকে হচ্ছিল একটা বাস্তব দিকে, এটার একটা শুধুমাত্র বাস্তব অক্ষ রয়েছে, কোনো পার্টিকুলার দিক নেই, যে কোনো দিকে মুখ করে থাকছে, একটা এই মুহূর্তে দেখলে আমি এই দিকে দেখছিলাম, এই মুহূর্তে দেখলে এই দিকে দেখছিলাম, তাই এটার ক্ষেত্রে আমাকে দিকটা তার মানে অক্ষটা বরাবর হিসেব করতে হবে, কোন মানে এই যে বা ঘূর্ণন অক্ষটা রয়েছে সেই অক্ষটা বরাবর যে কোনো দিকে হতে পারে। এবার ঘূর্ণন অক্ষ বরাবর কোন কোন দুটো দিক হতে পারে সেটা এবার দেখব। ধরে নিচ্ছি আমি এবার এটাকে একটু হেলিয়ে আঁকলাম, এবার আমার অক্ষটা এই বরাবর, ঠিক আছে তো? এবার ধরে নিচ্ছি এটা বামাবর্তী, মানে এইভাবে ঘুরছে বামাবর্তী, ঠিক আছে? অ্যান্টি ক্লকওয়াইজ হলে আমি বলবো
অ্যান্টি ক্লকওয়াইজ হলে এটা অ্যাকচুয়ালি যেটা বলা হয় যে একটি ডান পাকে স্ক্রু যেদিকে ঘোরে সেটি যদি ঘূর্ণনের দিক হয় তবে স্ক্রুটির অগ্রগতির দিকটাই হচ্ছে অক্ষীয় ভেক্টরের অভিমুখ। এবার সেটা তো এইভাবে ডান পাকে স্ক্রু দিয়ে আমরা সবসময় বুঝতে পারি না। এটার ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে যেহেতু বামাবর্তী, এটা হলে ডান পাকে স্ক্রু যদি আমরা এখানে সত্যি করে একটা লাগাতাম দিয়ে বাঁ দিকে ঘোরাতাম তাহলে আমি দেখতাম স্ক্রুটাও উপরের দিকে উঠছে। তাই আমি বলবো এই কৌণিক সরণটা যদি আমার মানে এইখানে প্রথমে ছিল হয়তো দিয়ে তারপরে এইখানে গেল, তাহলে আমি বলবো কৌণিক সরণটা ওপরের দিকে, মানে কৌণিক সরণের দিক হচ্ছে অক্ষ বরাবর, ঘূর্ণন অক্ষ বরাবর ওপরের দিকে। ঠিক আছে। আর ডান দিকে যদি হয় মানে দক্ষিণাবর্তী, মানে ক্লকওয়াইজ যদি হয় তাহলে হয় কি, ডান হাত যদি ক্লকওয়াইজ হয় তখন ডান হাতে স্ক্রু যদি আমি এইখানটায় লাগিয়ে ওই দিকে ঘোরাতাম ডান দিকে মানে ক্লকওয়াইজ, তাহলে স্ক্রুটা নিচের দিকে যেত। সেটার জন্য এই দিকে ঘুরলে আমি তখন বলবো মানে আমার কৌণিক সরণটা যদি প্রথমে এইখানে ছিল তারপর এইখানে এসছে মানে এই দিকে এসছে, তাহলে আমি বলবো কৌণিক সরণের দিকটা অক্ষ বরাবর নিচের দিকে। অক্ষ বরাবরও দুটো দিকই হতে পারে, কারণ অক্ষ বরাবর ওপরের দিক হতে পারে, অক্ষ বরাবর নিচের দিক হতে পারে। অক্ষ বরাবর যে কোনো দিক তো হতে পারে না, অক্ষ বরাবর দুটোই দিক আছে, উপরে আর নিচে। বাঁ দিকে হলে উপরে, ডান দিকে ঘুরলে নিচে। ঠিক আছে। এইভাবে আমি ঘূর্ণনের মানে কৌণিক সরণের দিকটা উল্লেখ করব। এবার এইটা আমরা সহজে দেখলে বুঝতে পারি যে একটা যখন কৌটোর কোনো ঢাকনা খুলি, আমরা কৌটোর ঢাকনা খোলার জন্য আমরা কি করি, আমরা কৌটোর ঢাকনা খোলার সময় সবসময় বাঁ দিকে ঘোরাই। কেন না, বাঁ দিকে ঘোরালে কৌটোর ঢাকনাটা উপরের দিকে সরে যাবে। ওর জন্যই আমরা কৌটোর ঢাকনাটা সবসময়, বা কল খোলার ক্ষেত্রে ওই সেম জিনিস করি, আমরা খোলার জন্য আমরা বাঁ দিকে ঘোরাই, আর টাইট করে বন্ধ করার জন্য আমরা ডান দিকে ঘোরাই। আমরা ক্লকওয়াইজ ঘোরাই যখন কোনো জিনিসকে টাইট করার চেষ্টা করি, মানে আটকানোর চেষ্টা করি। এইবার কৌণিক ও রৈখিক সরণের মধ্যে সম্পর্ক আমরা দেখব। কৌণিক ও রৈখিক সরণের মধ্যে সম্পর্ক। ঠিক আছে। এবার আমরা কি জানি যে আমার কৌণিক সরণের ক্ষেত্রে আমি পরিমাপটা কি করে করছিলাম, বৃত্তচাপ ধরে নিচ্ছি। বৃত্তচাপটা হচ্ছে চাপটাকে আমি লিখছি হচ্ছে এস দিয়ে, মানে এস পথ আমার বৃত্ত বরাবর আমি গেছি, ধরে নিচ্ছি এস পথ গেছি, এবং সেটা থিটা কোণ তৈরি করছে, মানে আমার কৌণিক সরণটা থিটা। আর ব্যাসার্ধ যদি আমার আর হয়, তো যদি আর হয় তাহলে আমি কি বলবো, তাহলে আমি পেয়ে যাচ্ছি এখান থেকে থিটা ইকুয়ালস টু এস বাই আর। তার মানে আমার বৃত্তচাপটা হচ্ছে আর থিটা। ঠিক আছে। অর্থাৎ এই এসটা তো হচ্ছে আমার অতিক্রান্ত দূরত্ব বৃত্তের পরিধি বরাবর, তার মানে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব, সরণ নয় কিন্তু, কারণ বৃত্তর বরাবর বেঁকে গেছে, সোজা হলে সরণ হতো। এটা যে আমি কতটা পথ অতিক্রম করেছি, প্রথম অবস্থান আর চূড়ান্ত অবস্থান নয় কিন্তু, এটা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ ইন্টু কৌণিক সরণ। ঠিক আছে। এবার এটা সাধারণত, এটাতে আমি তাহলে কি বুঝতে পারছি যে রৈখিক সরণ, যখন এটাতে আমি যদি বলি রৈখিক সরণ কিন্তু প্রতি মুহূর্তে একটু একটু করে দিকটা চেঞ্জ হতে থাকছে, তাই তো। প্রথমে এইটুকু হয়তো একটু একটা দিক ধরলাম, একটু পরই আবার দিক চেঞ্জ হচ্ছে, হতে হতে মানে প্রতি মুহূর্তে দিকটা তো চেঞ্জ হচ্ছে এর যাতায়াতে। ওর জন্য আমি রৈখিক সরণ কিন্তু এখানে এটাকে বলছি না, ওর জন্য বলছি অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে। কিন্তু কৌণিক সরণের দিকটা কিন্তু অপরিবর্তিত থাকছে, মানে কৌণিক সরণ এক্ষেত্রে আমার কোন দিকে হবে, আমি কিন্তু বলবো না যে কৌণিক সরণটা এই দিকে, আমি বলবো হচ্ছে এটা বামাবর্তী, বাঁ দিকে ঘুরছে। তার মানে এখানে যদি আমি একটা লম্ব অক্ষটা নিই, সেইটা বরাবর আমার দিকে হবে, মানে স্ক্রিন থেকে আমার দিকে।
মানে স্ক্রিনের ভেতরের দিকে নয়, এই স্ক্রিনের থেকে বাইরের দিকে একটা লম্ব বরাবর হবে এই বামাবর্তী নিয়ম অনুযায়ী। ঠিক আছে, কৌণিক সরণের অনুযায়ী, কিন্তু কৌণিক সরণের দিকটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। এটা যদি এবার এই দিকে ঘোরা শুরু করে দেয় তাহলে দিকটা পরিবর্তন হবে। এখন আরেকটাও জিনিস দেখতে হবে যে এস ইকুয়ালস টু আর থিটাটায় আমি বুঝতে পারছি তার মানে এই আর এর উপরও ডিপেন্ড করছে, ঠিক তো? তার মানে আমি যদি একটা সাইকেলের চাকা কল্পনা করি, সাইকেলের চাকার এইখানটায় ফ্রিটা রয়েছে, মানে ওই পিছনের যে গিয়ারটা থাকে যেটাকে আমরা ফ্রি বলি। এবার এইটার এই অংশটা রেডিয়াস কম, ঠিক আছে, আর চাকা অবধি রেডিয়াস বেশি। তার মানে যদি একই কৌণিক সরণ হয়, মানে চাকাটা যদি থিটা কোণ সরে, আমি ধরে নিচ্ছি চাকাটা থিটা কোণ সরলো, ঠিক আছে, থিটা কোণ সরলে এইটা কিন্তু অনেক কম, যেটা রেডিয়াস কম, কারণ রেডিয়াস কম হলে থিটার সাথে কম জিনিস গুণ হবে, তার মানে এটার অতিক্রান্ত দূরত্বটা কম, আর এটার অনেক বেশি হবে কারণ এটার রেডিয়াসটা বেশি, মানে যত রেডিয়াস দূরে হবে তত বেশি অতিক্রান্ত দূরত্ব হবে। ঠিক আছে, এইবার আমরা কৌণিক বেগে আসি। কৌণিক বেগটা কি? কৌণিক বেগ আর কিছুই নয়, আগের মতো আমার যেখানে আমি রৈখিকের ক্ষেত্রে বলেছিলাম সরণের হার, এক্ষেত্রেও আমি সেই সেম জিনিস বলবো, সময়ের সাপেক্ষে কোনো কণার কৌণিক সরণের হারকে আমরা ওই কণার কৌণিক বেগ বলবো। তার মানে হচ্ছে কৌণিক বেগ মানে কি, যে কৌণিক সরণের হার, কৌণিক বেগ, এটাকে সাধারণত ওমেগা দিয়ে বোঝানো হয়, সেটা হচ্ছে কৌণিক সরণ বাই সময়। ঠিক আছে, এবার এটাকে আমি ওমেগা দিয়ে লেখা হয়, আর এই কৌণিক সরণ আমি জানি যে আমার থিটা, তার মানে আমার যদি টি সময়ে থিটা হয় তাহলে আমার কৌণিক বেগ আমি বলবো ডাব্লু বাই থিটা বাই টি। ঠিক আছে, এখন এইটা যদি আমার এই ডাব্লুর মানটা যদি, মানে কৌণিক বেগের মান যদি স্থির হয়, মানে কৌণিক বেগের মানটা পরিবর্তনশীল হচ্ছে না, তাহলে আমি বলবো সেটাকে সমবৃত্তীয় গতি, মানে আমার সমবৃত্তীয় গতি, মানে কৌণিক বেগের মানটা পরিবর্তন হচ্ছে না, মানে আমার প্রথম সেকেন্ডে হয়তো এইটুকু কোণ গেল, তার পরের সেকেন্ডেও সমান পরিমাণ কোণ কৌণিক সরণ হবে। এটাতে যদি 3 ডিগ্রি সরে থাকে পরের সেকেন্ডেও 3 ডিগ্রি সরবে, তার পরের সেকেন্ডেও 3 ডিগ্রি সরবে। কিন্তু যদি এটা কৌণিক বেগ বাড়তে থাকতো তাহলে কি হতো, হয়তো প্রথম সেকেন্ডে 3 ডিগ্রি সরলো, তারপরের সেকেন্ডে 6 ডিগ্রি সরে গেল, স্পিড বেড়ে গেছে বলে কৌণিক সরণ, ওই জন্য আমার কৌণিক সরণটা আস্তে আস্তে বাড়তে থাকতো। কিন্তু কৌণিক বেগ যদি আমার স্থির থাকে, একই পরিমাণ কৌণিক সরণ হতে থাকবে প্রতি সময়ের অন্তরে, এটাকে আমি তখন বলবো সমবৃত্তীয় গতি। আচ্ছা, এটার ক্ষেত্রে আরেকটা জিনিস বলা হয়, সেটা হচ্ছে যে তাৎক্ষণিক কৌণিক বেগ বলতে কি বোঝায়। তাৎক্ষণিক কৌণিক বেগ, তাৎক্ষণিক কৌণিক বেগ, তাৎক্ষণিক কৌণিক বেগ আর কিছুই নয়, যদি একটা খুব মানে আমি অতি ক্ষুদ্র সময় ধরি, ডেল্টা টি সময়ে আমি ধরে নিচ্ছি যে আমার কৌণিক সরণ হয়েছে ডেল্টা থিটা, তখন সেটা যদি খুব কম, মানে সময়ের মানটা যদি অতি ক্ষুদ্র হয়, খুব কম সময় হয়, তখন আমি তাৎক্ষণিক কৌণিক বেগটাকে লিখতে পারি আগের মতো করে, যে লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা থিটা বাই ডেল্টা টি। ঠিক আছে, এটা তাৎক্ষণিক কৌণিক বেগ। আর এটাও কিন্তু এবার কৌণিক বেগটাও কিন্তু আগের মতোই, কৌণিক সরণের মতো কৌণিক বেগটাও অক্ষীয় ভেক্টর, কৌণিক বেগও হচ্ছে অক্ষীয় ভেক্টর, কৌণিক বেগ এটাও হচ্ছে অক্ষীয় ভেক্টর, কারণ এটারও কোনো নির্দিষ্ট দিক নেই, এটা অক্ষ বরাবরই আমরা বাস্তব অক্ষটা বরাবর দিকটা হিসেব করি, মানে সেটাও আমি হিসেব করব কিভাবে, ওই সেম পদ্ধতিতে। এটার ক্ষেত্রে আমি সেম হিসেবে করব, যে কৌণিক বেগের ক্ষেত্রে যদি সেটা বামাবর্তী ঘোরে তাহলে আমি বলবো ওপরের দিকে, মানে লম্ব অক্ষ বরাবর উপরের দিকে হবে। ঠিক আছে, অক্ষীয় ভেক্টর।
এটা কৌণিক সরণের মতোই, এটার দিক একই হবে, সেম। আচ্ছা, এটার ক্ষেত্রে এবার আমার যদি জিজ্ঞেস করে যে এটার আরেকটা জিনিস জিজ্ঞেস করতে পারে, সেটা হচ্ছে যে এটার বেগ কী, এটার একক কী। এটার একক যদি জিজ্ঞেস করে, আমি একক বলবো হচ্ছে কৌণিক সরণের একক কী, রেডিয়ান। আর সময়ের একক কী, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে রেডিয়ান বাই সেকেন্ড। তাই এটাকে রেড ভার্স এস এরকম করে লিখে দিলাম, ঠিক আছে। আর এটা যদি মাত্রা জিজ্ঞেস করে, কৌণিক সরণের মাত্রা আছে নেই, তাহলে আমার শুধুমাত্র মাত্রা কার থাকবে, 1 বাই সময়ের মাত্রা, তার মানে t⁻⁻1 হবে হচ্ছে এটার মাত্রা, ঠিক আছে। এইবার আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে পর্যায়কাল বলতে কি বোঝায়। পর্যায়কাল, পর্যায়কাল বলতে বোঝায় হচ্ছে যে সময়ে, মানে ধরে নিচ্ছি আমি টি সময়ে একটা পূর্ণ আবর্তন হয়, মানে একটা পূর্ণ মানে বৃত্তাকার পথটা একবার ঘুরে এলো, একটা পূর্ণ আবর্তন হলো, সেইটা হতে যতটা সময় লাগে। এবার ধরে নিচ্ছি টি সময় লাগে সেটা হতে, আর টি সময় তার মানে একটা পূর্ণ আবর্তন হলে কতটা পথ যাবে, সে 2π কৌণিক পথ যাবে। কৌণিক পথ কিন্তু এটা কিন্তু এই লেন্থটা নয়, কোণ তো 2π যাবে, ঠিক তো। তাহলে আমার ওমেগা ইকুয়ালস টু আমি কী জানি, যে অতিক্রান্ত কৌণিক সরণ, মানে কৌণিক সরণ বাই সময়, তাহলে 2π বাই টি। এটা হয়ে যাচ্ছে আমার, যদি আমি পর্যায়কাল টি হয় তার সাথে কৌণিক বেগের সম্পর্ক, ঠিক আছে। এরপর আরেকটা জিনিস বলে, সেটা হচ্ছে যে কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি? কম্পাঙ্ক হচ্ছে যে একক সময়, মানে ধরে নিচ্ছি 1 সেকেন্ড, একক সময়ে কতগুলো কম্পন হচ্ছে সেটা, মানে কম্পন মানে কতগুলো পূর্ণ আবর্তন বলতে পারি, মানে কতবার পাক খেলো টোটাল একক সময়, মানে 1 সেকেন্ডে কতবার পূর্ণ পাক খেয়ে নিচ্ছে, সেটা আমি হচ্ছে কম্পাঙ্ক দিয়ে বোঝাবো। মানে যদি আমাকে বলে হচ্ছে কম্পাঙ্ক n, তার মানে 1 সেকেন্ডে n বার ঘুরছে, মানে n বার পাক খেয়ে আসছে বৃত্তটাকে, n বার ঘুরছে, ঠিক আছে। বলছে 1 সেকেন্ডে n বার ঘুরছে। আচ্ছা, এবার একবার যদি ঘোরে তাহলে আমি কি জানি, একবার যদি ঘোরে তাহলে আমার কৌণিক সরণ হচ্ছে একবার ঘুরলে 2π, তাহলে n বার ঘুরলে কত কৌণিক সরণ, 2π × n, তাই তো, ততবার কৌণিক সরণ হলো 2πn। এবার এই 2πn কৌণিক সরণ হতে কত টাইম লেগেছে, 1 সেকেন্ড, তাহলে আমি ওমেগা ইকুয়ালস টু কি লিখতে পারি, অতিক্রান্ত কৌণিক সরণ, মানে অতিক্রান্ত পথের মতোই অ্যাকচুয়ালি অতিক্রান্ত কৌণিক সরণ, তার মানে 2πn বাই 1 সেকেন্ড, তার মানে আমি এখানে ফর্মুলা পেয়ে গেলাম হচ্ছে ওমেগা ইকুয়ালস টু 2πn, যেখানে nটা হচ্ছে আমার কম্পাঙ্ক, ঠিক আছে। এইটা একটা পেলাম হচ্ছে কম্পাঙ্কর সাথে রিলেশন, আর এটা পেয়ে গেলাম হচ্ছে পর্যায়কালের সাথে রিলেশন। এরপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে তাৎক্ষণিক রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। তাৎক্ষণিক কৌণিক বেগ তাৎক্ষণিক রৈখিক বেগের সাথে সম্পর্ক, এটা কি, এটা এবার আমরা দেখব। এখন আমি কি জানি, আমি জানি যে একটা বৃত্তাকারে ঘুরছে। এবার খুব অল্প সময়ের জন্য আমি এটার একটা বেগ ভাবতে পারি,
যে এই দিকে, এই মুহূর্তে এইটার বেগটা এই দিকে, কিন্তু পর মুহূর্তে কিন্তু আবার বেগটা এর চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু দ্রুতিটা কিন্তু চেঞ্জ নাও হতে পারে, কিন্তু বেগ কিন্তু সবসময় চেঞ্জ হচ্ছে, মানে বেগের মান চেঞ্জ না হলেও বেগের দিক পরিবর্তন হচ্ছে। এবার ধরে নিচ্ছি যে এস পথ গেছে বৃত্ত বরাবর, মানে বৃত্তচাপ এস কভার করেছে ও, তাহলে আমার এস যদি কভার করে থাকে টি টাইমে, এই বরাবর এস বৃত্তচাপ যদি টি টাইমে কভার করে, তাহলে আমি কি লিখতে পারি যে দ্রুতি, আমি যদি দ্রুতি বলি মানে হচ্ছে অতিক্রান্ত পথ বাই সময়, তাহলে আমি বলবো এস বাই টি। ঠিক আছে, তো এবার এস বাই টি, এবার এস মানে আবার আমি কি জানি, এস মানে হচ্ছে আর ইন্টু থিটা, এটা আগেই আমি পেয়ে গেছি, তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে আর ইন্টু থিটা বাই টিটাকে আমি ওমেগা লিখে দিলাম, তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে দ্রুতির সাথে সম্পর্ক হচ্ছে যে দ্রুতির সাথে সম্পর্ক হচ্ছে আর ইন্টু কৌণিক বেগ। ঠিক আছে, এখন দ্রুতিটা আমি বলতে পারি, কারণ দ্রুতিটা ভেক্টর রাশি নয়, দ্রুতির কোনো দিক নেই, দ্রুতি শুধু মান আছে, মানে অতিক্রান্ত পথ বাই সময়। কিন্তু বেগ বললে আমাকে একটা খুব অল্প সময়ের জন্য আমি বলতে পারি, কারণ বেগের মানটা কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, একবার এইদিকে আছে, একবার এইদিকে আছে, একবার এইদিকে হচ্ছে, প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, আমি খুব অল্প সময়ের জন্য বলতে পারি। এবার অল্প সময়ের জন্য আমি যদি বলি, তখন আমি তাহলে এইটাকেই আমি বলবো, এই দ্রুতিটাকেই তখন আমি বলবো তাৎক্ষণিক বেগ, অল্প সময়ের জন্য, কারণ তখন অল্প সময়ের মধ্যে ওর দিকটা হয়তো পরিবর্তন হয়নি, ওর জন্য ওর অতিক্রান্ত দূরত্ব বাই সময় যেটা করেছি ওটাই আমি বেগ পেয়ে যাব তখন, মানে তখন ওটা অল্প সময়ের জন্য সরলরেখা বরাবর গেছে আমি ধরে নেব, তখন ওইটুকু টাইমে আর বেঁকেছে ধরবো না, সরলরেখা বরাবরই ধরবো। তাহলে আর সরলরেখা হলেই আমার বেসিক্যালি স্মরণ হয়ে গেল, বা স্মরণ হয়ে গেছে মানে আমি তখন তাৎক্ষণিক বেগ বলবো সেটাকে, তার মানে বলবো তাৎক্ষণিক রৈখিক বেগ, রৈখিক বেগ হচ্ছে এই আর ইন্টু তাৎক্ষণিক, মানে তাৎক্ষণিক কৌণিক বেগের মান, আর তার সাথে আমি তাৎক্ষণিক কৌণিক বেগের মান, আর তার সাথে আমি মানে ওই বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ সেটা গুণ করে আমি পাবো। কিন্তু এটা সাধারণত আমরা এইভাবে গুণ করি না, এটাকে করার অন্য পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে মানে আমার যেহেতু তাৎক্ষণিক বেগ একটা ভেক্টর রাশি, তাৎক্ষণিক বেগ আমার একটা ভেক্টর রাশি, আর এর মধ্যে ওমেগাও আমার ভেক্টর রাশি, কৌণিক বেগও ভেক্টর রাশি, এই জন্য এদেরকে ভেক্টর করে আমি যখন লিখব তখন এটার ভেক্টর রূপটা হচ্ছে যে আমার তাৎক্ষণিক বেগ আমি যদি ভি ভাবি, সেটা হচ্ছে ওমেগা ক্রস প্রোডাক্ট, এটা কিন্তু গুণ না, ক্রস প্রোডাক্ট আমরা ভেক্টরে আগে শিখেছি, এইভাবে আমি বলবো যে এই ব্যাসার্ধ ভেক্টর, আমি এটা আগে বলেছিলাম যে দূরক, এই ব্যাসার্ধ ভেক্টরের সাথে কৌণিক বেগ ভেক্টরের ক্রস প্রোডাক্ট, মানে কৌণিক বেগ ভেক্টরের সাথে ব্যাসার্ধ ভেক্টরের, এটা আগে পরে করলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ ক্রস প্রোডাক্টে আমি জানি যে এটাকে আর ক্রস ওমেগা লিখলে এটা একটা মাইনাস সাইন চলে আসবে, কাজে এটা ওমেগা ক্রস আর হবে, অর্থাৎ এই ওমেগা ক্রস আর করে আমি তাৎক্ষণিক বেগটা পেতে পারি। ঠিক আছে, এরপর আমরা আসবো হচ্ছে কৌণিক ত্বরণ বলতে কি বোঝায়। কৌণিক ত্বরণ বলতে কি বোঝায়? ঠিক আছে, কৌণিক ত্বরণ আর কিছুই নয়, কৌণিক ত্বরণও হচ্ছে সেই আগের মতো, যেরকম রৈখিক বেগের ক্ষেত্রে আমি কি করেছিলাম যে রৈখিক বেগের পরিবর্তনের হারকেই আমি সময়ের সাথে পরিবর্তনের হারকে আমি বলেছিলাম যে রৈখিক ত্বরণ, এক্ষেত্রে আমি সেম বলবো যে সময়ের সাপেক্ষে কোনো কণার কৌণিক বেগ পরিবর্তনের হারকে আমি ওই কণাটির কৌণিক ত্বরণ বলবো। অর্থাৎ কৌণিক ত্বরণ যদি আমি ডিফাইন করি, কৌণিক ত্বরণ সেটাকে যদি আমি ডিফাইন করি হচ্ছে আলফা দিয়ে, তাহলে আমার হচ্ছে কৌণিক বেগের পরিবর্তনের হার, তার মানে আমার ধরে নিচ্ছি ইনিশিয়ালি আমার ডাব্লিউ ওমেগা 1 ছিল, সেখান থেকে ওমেগা 2 হয়েছে, তার মানে আমার ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল ওমেগা 2 কৌণিক বেগ, আর ইনিশিয়াল মানে প্রাথমিক ছিল হচ্ছে ওমেগা 1, এটা বিয়োগ করে আমি
সেটা টি সময় যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে এটাই আমি পেয়ে যাব হচ্ছে আমার কৌণিক ত্বরণ। এবার কৌণিক ত্বরণের ক্ষেত্রেও আমি সেই সেমভাবে একটা তাৎক্ষণিক বলতে পারি, তাৎক্ষণিক কৌণিক ত্বরণ, মানে খুব অল্প সময়ের জন্য যদি আমার যদি ডেল্টা টি সময় হয় সেক্ষেত্রে আমি বলবো এটাকে তাৎক্ষণিক কৌণিক ত্বরণ। এটা কি করে বলবো? এটা আমি বলবো হচ্ছে যদি ডেল্টা টি সময়ে, মানে যেখানে ডেল্টা টি হচ্ছে, সরি আমাকে আগে লিমিটটা লিখতে হবে, সেটা হচ্ছে যে আমার যদি খুব অল্প সময়ের হয়, মানে ডেল্টা টি টেন্ডস টু লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, মানে খুব অতি ক্ষুদ্র সময়ে ডেল্টা ওমেগা এটা কৌণিক বেগের পরিবর্তন হয়, তাহলে আমি ডেল্টা ওমেগা বাই ডেল্টা টি, মানে ওই অল্প সময়ে যতটা ওমেগার পরিবর্তন হয়েছে ডেল্টা ওমেগা, সেটাকে আমি তাৎক্ষণিক কৌণিক ত্বরণ বলবো। এখন কৌণিক ত্বরণও কিন্তু রৈখিক ত্বরণের মতো একটা ভেক্টর রাশি, এবং এটাও হচ্ছে আগেরগুলোর মতো অক্ষীয় ভেক্টর, মানে এটাও সেই অক্ষর মাধ্যমে, একটা বাস্তব অক্ষর সাহায্যে বোঝানো হয় দিকটা এটা। এবার এটার ক্ষেত্রে কিন্তু আমায় আগের থেকে আলাদা যেটা, সেটা হচ্ছে কৌণিক বেগ আর কৌণিক ত্বরণের দিক কিন্তু এক হবে তার কোনো মানে নেই। মানে আগে আমি দেখেছিলাম যে কৌণিক সরণ যেদিকে হচ্ছিল, মানে কৌণিক সরণ যদি অক্ষ বরাবর ওপর দিকে হচ্ছিল, আমি কৌণিক বেগটাও দেখেছিলাম সেই অক্ষ বরাবর ওপরের দিকেই হচ্ছিল, একই দিকে হচ্ছিল কৌণিক সরণ আর কৌণিক বেগ। কিন্তু কৌণিক ত্বরণের ক্ষেত্রে সেটা কৌণিক বেগের থেকে অন্য দিকেও হতে পারে। অর্থাৎ আমার হয়তো কৌণিক বেগটা ওপরের দিকে রয়েছে অক্ষ বরাবর, মানে আমি ধরে নিচ্ছি এরকম ঘুরছে একটা জিনিস কিছু, তাহলে আমার অক্ষ বরাবর কৌণিক বেগটা হয়তো ওপরের দিকে, ঠিক আছে, কৌণিক বেগটা ওপরের দিকে, কৌণিক ত্বরণটা কিন্তু নিচের দিকেও হতে পারে ওপরের দিকেও হতে পারে, মানে সেই অক্ষ বরাবরই হবে কিন্তু ওপরের দিকেও হতে পারে, ঠিক আছে, বা নিচের দিকেও হতে পারে। নিচের দিকে হলে আমি তখন ওটাকে কৌণিক মন্দন বলবো, আর কিছুই না, মানে তখন আমি কৌণিক মন্দন বলবো, মানে হচ্ছে সেটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ, মানে বেগটা যেদিকে কৌণিক বেগটা যেদিকে আছে তার থেকে উল্টো দিকে যদি কৌণিক ত্বরণটা কাজ করে, তখন আমি সেটাকে কৌণিক মন্দন বলছি, কারণ ও বেগটাকে কমানোর চেষ্টা করবে সেই জন্য, ঠিক আছে। এটা হচ্ছে ঘটনা, মানে আমার কৌণিক বেগ আর কৌণিক ত্বরণের দিক কিন্তু এক নাও হতে পারে, ঠিক আছে। এবার রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক, রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক, এইটা আমাদেরকে এবার দেখতে হবে। আচ্ছা, রৈখিক ত্বরণের ক্ষেত্রে আমি কি বলবো? রৈখিক ত্বরণের ক্ষেত্রে আমি কি জানি যে আমার বেগ পরিবর্তনের হারকে আমি বলেছিলাম যে রৈখিক ত্বরণ সময়ের সাথে। এবার আমি ধরে নিচ্ছি আমার ইনিশিয়ালি বেগটা v1 আছে, ঠিক আছে, তাহলে আমি ইনিশিয়ালি যদি আমার কৌণিক বেগ w1 হয়, তাহলে আমি লিখতে পারবো w1 ক্রস আর, মানে আমার হচ্ছে আমি ওই ক্রস প্রোডাক্ট দিয়ে লিখলাম যদি আমার এটা প্রাথমিক হয়, ঠিক আছে। এরপর আমার চূড়ান্তটা, মানে পরে যেটা হলো সেটা হচ্ছে v2, ভেলোসিটিটা আমার, বেগটা আমার v2 হলো, তখন আমার হয়তো কৌণিক বেগ হয়ে গেছে ω2 ইন্টু আর, ঠিক আছে, যে পথটায় ঘুরছে ব্যাসার্ধ বরাবর সেইটা, আর সেটার ব্যাসার্ধটা হচ্ছে আর। তাহলে আমি রৈখিক ত্বরণ যদি আমি বলি, রৈখিক ত্বরণ এ যদি বলি, রৈখিক ত্বরণ আমি এটাকে কি লিখতে পারি? লিখতে পারি v2 মাইনাস v1 বাই টি, টি সময় যদি এটা পরিবর্তন হয় v1 থেকে v2, ঠিক আছে, তো এটা টি সময় পরিবর্তন হয়েছে। তাহলে এখানে আমি এবার এইগুলো বসিয়ে দিতে পারি, তাহলে আমি বসাবো হচ্ছে ω1 ক্রস আর মাইনাস, সরি ω2 ক্রস আর মাইনাস ω1 ক্রস আর,
এগুলো ভেক্টর সব। আর দূরকটাও বা ওই রেডিয়াস ভেক্টরটাও আমি ওটা ভেক্টর আমি জানি যে এই ব্যাসার্ধটা বাই টি। ঠিক আছে, এইবার আমি ওখান থেকে বেসিক্যালি লিখতে পারি, তাহলে আমার রৈখিক ত্বরণ যদি এ হয় তাহলে আমি লিখতে পারি হচ্ছে W2 মাইনাস W1, এটা গোটাটার সাথে আর ক্রস, মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের সাথে আর ছিল, আমি সেটা গোটাটার সাথে এরকম করে এটার তলায় আমি টিটা লিখে দিলাম। তাহলে এইটা W2 মাইনাস ওমেগা 2 মাইনাস ওমেগা 1 মানেই হচ্ছে বেসিক্যালি আমার কৌণিক ত্বরণ, তাই তো? তাহলে আমি এখানে লিখে দিতে পারি এটাকে আলফা ক্রস আর। ঠিক আছে, তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কি, যে রৈখিক ত্বরণ যদি আমার এ হয় সেটা হবে হচ্ছে আলফা ক্রস আর, এটা গুণ নয় কিন্তু এটা ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, এইবার একটা জিনিস যে আমরা এতক্ষণ ধরে যেগুলো দেখলাম সেগুলো থেকে আমরা একটু এবার কিছু বোঝার চেষ্টা করব। সেটা কি, যে আমরা দেখেছি হচ্ছে এস মানে অতিক্রান্ত সরণ, যদি আমি সরণের মতো করে যদি ভাবি তখন আমি দেখেছি সেটা হচ্ছে আর থিটা। ঠিক আছে, বেগের ক্ষেত্রে আমি কি দেখেছি, বেগের ক্ষেত্রে দেখেছি হচ্ছে যে যদি ভি বেগ হয় তাহলে আর ওমেগা, আর যদি ত্বরণ হয় সেটাই আমি পাচ্ছি হচ্ছে, এগুলো সব আমি স্কেলার ফর্মে লিখছি এখন, ভেক্টর ফর্মে লিখছি না। রৈখিক ত্বরণ হচ্ছে আর আলফা, যেটা হচ্ছে আমার আলফাটা হচ্ছে কৌণিক ত্বরণ। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা যদি আমি সরণ বলি রৈখিক, এটা রৈখিক বেগ, রৈখিক ত্বরণ বলি এগুলোকে, এগুলো হচ্ছে সবকটা রৈখিক। ঠিক আছে, এটা হচ্ছে রৈখিক সবগুলো। তাহলে আমি বলতে পারবো যে এইগুলো যদি ভেবে দেখি, থিটা, ওমেগা আর আলফা, এইগুলো হচ্ছে বেসিক্যালি আমার কৌণিকের জিনিস। মানে আমি রৈখিকের ক্ষেত্রে যেটা সরণ বলছি, কৌণিকের ক্ষেত্রে আমার সরণটার সাথে শুধু আর গুণ করে দিলেই আমি রৈখিকের সাথে রিলেশনটা পেয়ে যাচ্ছিলাম। এবার এইগুলো আমি দেখতে পাচ্ছি শুধু বেগের সাথেও আমি আর মাল্টিপ্লাই করে আমি রৈখিক বেগটা পেয়ে যাচ্ছিলাম, মানে কৌণিক বেগের সাথে আর মাল্টিপ্লাই করে, কৌণিক ত্বরণের সাথে আর মাল্টিপ্লাই করে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে রৈখিক ত্বরণ। তার মানে এরা শুধু আর মাল্টিপ্লাই হয়েই রিলেটেড। ঠিক তো? তাহলে আমার এখান থেকে আমি বলতে পারি যে অ্যানালজি টেনে, সেটা হচ্ছে যে আমার কাছে আগে কি ফর্মুলা ছিল, রৈখিকের ক্ষেত্রে ফর্মুলা ছিল হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ঠিক তো? সেটাকে আমি সব দিকে আমি আর দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, দিয়ে আমি বার করতে পারবো তাহলে হচ্ছে ওমেগা 2 ইকুয়ালস টু ওমেগা 1 প্লাস আলফা টি, কারণ এর সাথে আর মাল্টিপ্লাই করে আমি এগুলো সবগুলোর সাথে আমি এখানে ডিভাইড করেছি অ্যাকচুয়ালি। এখানে আমি যেহেতু রৈখিক আছে, রৈখিকে আমার সবগুলোকে ডিভাইড করতে হবে আর, তাই তো? রৈখিকেরগুলোকে আমি যদি আর দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমি কৌণিকটা পেয়ে যাব। সেমভাবে আমি বলতে পারি হচ্ছে যে যেরকম আমার আগে কি ছিল, আগে ছিল হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, এখন আমার এসটা হচ্ছে থিটা মানে কৌণিক সরণ, ইউটা হচ্ছে আমার W1, তাহলে W1t প্লাস হাফ আলফা মানে আমার কৌণিক ত্বরণ ইন্টু টি স্কোয়ার। ঠিক আছে, এরপর হচ্ছে কি আমার আগে কি ছিল, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, সেটা এখন আমার কীরকম দেখতে হয়ে গেছে, এখন আমার দেখতে হয়ে গেছে হচ্ছে ওমেগা 2 স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা 1 স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। মানে বেসিক্যালি আমি যেগুলো এগুলো থেকে আমি দেখে নিয়েছিলাম যে আমার রৈখিকের ক্ষেত্রে এস যেটা, কৌণিকের ক্ষেত্রে থিটা সেটা শুধু আর দিয়ে মাল্টিপ্লাই, রৈখিকের ক্ষেত্রে ভি যেটা, কৌণিকের ক্ষেত্রে সেটা ওমেগা, রৈখিকের ক্ষেত্রে যেটা এ, এটার কৌণিকের ক্ষেত্রে সেটা আলফা। যে সেমভাবে আমি ফর্মুলাগুলোকে রিপ্লেস করে বানিয়ে ফেলতে পারলাম সহজে। ঠিক আছে,
এই অবধি থাকুক আজকে।